স্বাগত অনুপক্ষ অনুষ্ঠানে। নারীর সম-অধিকারের লড়াই আর এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। সপ্তাহে দুদিন চেষ্টা করি নারীর সাফল্য, নারীর ব্যর্থতা, নারীর এগিয়ে যাওয়া, নারীর প্রতিবন্ধকতা এই সব কিছু নিয়ে কথা বলতে। নারীর প্রতি ঘটে যাওয়া নানান সহিংসতার খবর আমরা তুলে আনি। নারীবাদ, নারী অধিকার আর নারীর অবস্থান এই সমাজে এবং কখনো কখনো সারা বিশ্বেই এখন ঠিক কী চেহারায় আছে তা খুঁজে দেখার চেষ্টা করি। শুধু আমরাই নই, বলেন আপনারাও। আপনাদের প্রশ্ন ও মতামত আমরা নিই, তাই অন্য পক্ষ আসলে আপনার পক্ষ। আজ আমরা কথা বলবো ফ্রেমে ফ্রেমে জীবনের গল্প ও নারী এই বিষয়টি নিয়ে। ক্যামেরা হাতে নারী, ক্যামেরার সামনে নানান ভঙ্গিতে নারীকে দেখে অত্যন্ত অভ্যস্ত সমাজ। ক্যামেরার পেছনে নারীকে ঠিক কিভাবে গ্রহণ করে তারা? ছবি তোলার এই শিল্পটিতে কি কি প্রতিবন্ধকতা পার হতে হয় নারীকে? কথা বলবো এসব নিয়ে। স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন দুজন আলোকচিত্র শিল্পী, সালমা আবেদিন পৃথি এবং জান্নাতুল মাওয়া। স্বাগত আপনাদের দুজনকে অনুষ্ঠানে। আপনারা সাইদা খানমের কথা বলছিলেন, আমারও মাথায় ছিল যে আমি প্রথমেই সাইদা খানমকে নিয়ে কথা বলবো, যেহেতু যেটা আমি বললাম যে একরকম একটা সময় পর্যন্ত শুধুই নারীকে ক্যামেরার সামনে দেখে অভ্যস্ত ছিল আমাদের সমাজ। এখন বোধহয় সেখান থেকে কিছুটা ব্রেক করে আমরা বের হতে পেরেছি এবং এখন আর অতটা অনভ্যস্ততা নেই যে একজন নারী ক্যামেরা হাতে ছবি তুলতে গেলে তার দিকে সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, কিংবা কি জানি হয়তো তাকিয়ে থাকে। আপনারা ভালো বলতে পারবেন। আমি যদি সাইদা খানমের সময় থেকে বলি, যে তার সময় ছবি তোলার যেই সমাজ ছিল, যে বাস্তবতা ছিল, সেই সময় থেকে আমরা কতটা পার হয়ে কতখানি এগুলাম বা পিছলাম? জান্নাতুল মাওয়া, প্রথমে আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ সাইদা আপাকে দিয়ে শুরু করার জন্য। উনি আমাদের পরম গুরুজন। ওনার হাঁটা পথে আমরা আসলে এখন হাঁটছি। হ্যাঁ, সাইদা আপা তার বিভিন্ন বক্তব্যে বলেছেন, ইন্টারভিউতে বলেছেন যে কত প্রতিকূলতা মেনটেন করে ওনারা আজকে এসছেন। হ্যাঁ, এটা ঠিক যে এখন আর আগের মতো মানুষ দেখে মানে অবাক হয় না ক্যামেরা হাতে মেয়েদের নিয়ে। আজকে আমাদের মেয়েরা টিভি চ্যানেলে কাজ করছে, ক্যামেরা হাতে দৌড়চ্ছে, স্টিল ফটোগ্রাফি তো আমরা যাচ্ছি। তো তারপরও মানে সমাজ যখন এগোয়, সবগুলো সেক্টরেই কিছু না কিছু এগোয়, সেই অর্থে ওই মূল স্রোতে আমরাও এগোচ্ছি। তারপরও আমাদের প্রতিবন্ধকতার জায়গাটা আসলে এখনো ওই জায়গায় যায়নি বলেই তো, মানে মিনিমাইজ হয়নি বলেই তো আমরা এখনো এই জায়গাটায় বসে দাঁড়িয়ে কথা বলছি। মেয়েদের তো আসলে ঘরে বাইরে একটা স্ট্রাগল তো থাকে, যে তার পরিবারের ভেতর তার নারীর অস্তিত্ব নিয়ে, আমার নিজের অস্তিত্ব নিয়ে আমাকে ঘরে বাইরে দু জায়গায় সমান সংগ্রাম করতে হয়। তার মধ্যে শিল্পী সত্তা হিসেবে কাজ করার জায়গাটা, যদিও এখন আর এটা আগের মতো নেই, তারপরেও মানুষের দেখার অভ্যস্ততা তৈরি হচ্ছে। এবং ইনার ভেতরে আমাদের স্ট্রাগলের জায়গাটাও একটু অন্য প্রফেশন থেকে একটু অন্যরকম। কারণ হলো যে এটা সংসদে সংরক্ষিত আসনের মতো ঠিক না, যে একটা আসন দিলে হয়তো নারীর সমতা ফিরে আসবে জেন্ডার ইকুইটির ক্ষেত্রে। কারণ এটা এমন একটা জায়গায় আমরা কাজ করছি যেখানে আসলে নিজের কাজ দিয়ে আমাদের টিকে থাকতে হয়, এবং সেটা দৃশ্যমান। হ্যাঁ, খুবই দৃশ্যমান। একদম তাই। আপনার কাছেও পৃথি আমার একই প্রশ্ন। আমার এখনো মনে পড়ে সাইদা খানমের সত্যজিৎ রায়কে নিয়ে যে কাজগুলো, আমার সবসময় মনে হতো যে দুজন মাস্টার একটা একটা ফ্রেমে, যে ছবিগুলো আমি দেখেছিলাম। আপনি নতুন প্রজন্মের, মানে আমার মনে হয় জান্নাতুল মাওয়ার থেকেও আপনি, আপনার বয়স আরো কম, আরেকটা প্রজন্মের হয়তো আপনি। আপনার অভিজ্ঞতা কি? মানে আমরা কি আসলে এগোতে পেরেছি, মানে পেরেছি কিনা? যেটা আমি এক্ষুনি বললাম যে এখন হয়তো আর সোসাইটি এইভাবে তাকিয়ে থাকে না একটা মেয়ের হাতে ক্যামেরা দেখলে। আমার কাছে মনে হয় শুধু ফটোগ্রাফির ক্ষেত্রেই না, আসলে শুরু থেকে সব জায়গায় তো মেয়েরা আসলে অংশগ্রহণ করতো বা করছে। সেটা আপনি যদি একদম মাঠ পর্যায়ে গ্রাম থেকে শুরু করেন, কৃষিকাজ থেকে শুরু করে, গার্মেন্টস থেকে শুরু করে, বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা যদি ভালোর দিকে যায়, সেটা কিন্তু একটা বিশাল অংশ গার্মেন্টস কর্মীরা। তো তারা নারী, হ্যাঁ অবশ্যই তারা অনেক নারী আছে। তো ফটোগ্রাফির ক্ষেত্রে অবশ্যই অনেক ধরনের, যেহেতু এটা ওয়ার্ল্ডটাই হচ্ছে মেল ডমিনেটিং, তো এখানে তো অনেকগুলো প্রতিবন্ধকতা থাকবেই। আপনার বাসায় যে গার্ডিয়ান থাকে, আমরা তো পুরুষতান্ত্রিক একটা সমাজে বড় হচ্ছি, তো সেই তো আসলে নির্ধারণ করে দিবে তার মেয়ে কিসে পড়বে, কোথায় পড়বে, কিসে যাবে। তো সেই ক্ষেত্রগুলোতে তো অবশ্যই সিদ্ধান্ত নির্বাচনের ক্ষেত্রে তো অবশ্যই দেখা যায় যে হয়তো ফটোগ্রাফিটাকে ওইভাবে তার মেয়ে গ্রহণ করুক, সেটা হয়তো চাইবে না।
বা ওই দিক থেকে তো অবশ্যই থাকবে যে পরিবারের লেভেল থেকে, কারণ দেখা যাচ্ছে যে এটা কোনো আসলে ওরকম কোনো প্রফেশন না, মানে যেমন আপনি ব্যাংকার হলেন খুব সেফ হলো, বা আপনি একটা ভার্সিটিতে পড়াচ্ছেন, মানে একটা এখনো টিচার কি হচ্ছেন। সেরকম কোনো প্রফেশন হয়ে গড়ে ওঠেনি আলোকচিত্র শিল্পটা আমাদের দেশে? না, অবশ্যই হয়েছে, তো অবশ্যই আপনি হওয়ার কারণেই দেশে বসে বিদেশে আপনার কাজ দেখাতে পারছেন, বা আন্তর্জাতিকভাবে আপনি স্বীকৃতি পাচ্ছেন, দেশে তো অবশ্যই আপনি প্রশংসিত হচ্ছেন। কিন্তু অন্যান্য ওগুলো ক্ষেত্রে হয় যেমন খুব সেফ, এই জবটা খুব সেফ না, অথবা মেয়েরা মাস শেষে টাকা পাওয়া অনেকেই, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অথবা এটাও হয়তো প্রশ্ন থাকতে পারে যে ফটোগ্রাফি করবে, এটা হয়তো অনেক বেশি ছেলেদের কাজ, বাইরে হয়তো যাওয়া লাগবে, ওই প্রোটেকশনের ক্ষেত্রে বা ওই ধরনের চিন্তা ভাবনার ক্ষেত্রে মনে হয় যে না, আমার মেয়ে হয়তো এই কাজটা না করলেই ভালো, ওই জায়গাটা তার মানে হতে সেটি পারে। যে জান্নাতুল মাওয়ার সময়ের যেই অভিজ্ঞতা, তার থেকে আপনাদের অভিজ্ঞতাও যে খুব একটা আলাদা হয়েছে এমন নয়। আর আরেকটা কথা আমি আপনার কাছে যদি ফিরে জানতাম মাওয়া, যে আপনিই বলছিলেন যে প্রতিবন্ধকতাটা, মানে এই প্রতিবন্ধকতাগুলো একটু অন্যরকম, মানে ফটোগ্রাফির ক্ষেত্রে প্রতিবন্ধকতা একটু অন্যরকম, যেটি উনি মানে প্রীতিও বললেন যে বাইরে যাওয়া, এটা তো আসলে একদমই দৃশ্যমান, এবং এটা করে দেখাতে হয়, এটা ঠিক ঘরে বসে করার কোনো ব্যাপার না, অথবা একটা নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করে দিন শেষে চলে আসলেন, ব্যাপারটা এরকমও না। আমি কালকেই, আপনিই বলছিলেন যে আমরা কালকেই দুজন লেখকের সঙ্গে কথা বললাম, এবং তারাও কিন্তু এই বিষয়টি বললেন যে অনেক সময় নারীর প্রথম কোপটা আসে যদি সে শিল্প চর্চার কোনো জায়গায় থাকে। মানে চাকরি করবে এই পর্যন্তও ঠিক আছে, নারী তার সংসার চালানোর পাশাপাশি সে একটা চাকরি করবে, এটাও অনেক সময় সোসাইটি, পরিবার এখন মেনে নিচ্ছে। কিন্তু তার যে ভেতরের যে সুকুমার বৃত্তিগুলো, যেটাকে সে চর্চা করবে তার মননের জন্যে, সেই জায়গাটায় একটা কোপ আসে। যদি আমি পেশার হিসেবে নাও ধরি, ধরেন আপনি শুধুই আপনার প্যাশনের জায়গা থেকে ফটোগ্রাফিটা করেন, একটা পুরুষকে কিন্তু এই জায়গাটা স্যাক্রিফাইস করতে হয় না, যেটা নারীকে করতে হয়। আপনার মত কি? পেট্রিয়ার্কি সোসাইটিতে তো ছেলেরা একটু আগেই আছে, অনেকখানি আগে আছে। পৃথিবী একটু আগে বলছিল আসলে শুধু মানে ব্যাংকিং বা যে টিচিং প্রফেশনটাকে অপেক্ষাকৃত, হ্যাঁ, মানে একটু সেফ, আমি সেফ বলবো না, কারণ আমার ব্যাংকার বন্ধুরা, তারপর অন্যান্য প্রফেশনে যারা কাজ করে সবাই প্রতিনিয়ত যারা আসলে কাজ করে স্ট্রাগলে, হ্যাঁ, সত্যিকার। সত্যিকারের কাজ করে যারা, তারা কিন্তু সেই সমস্যাগুলোকে সামনে ঠেলেই, মানে ধাক্কা দিয়ে পিছনে ফেলেই তারা সামনে এগিয়ে যায়। তো ফটোগ্রাফি সেলফি একটা এমন একটা মানে প্রফেশন, যেটা আসলে মানে ফিজিক্যাল জায়গাটাও নিয়ে তাকে কাজ করতে হয়, টেকনিক্স, তারপর হলো গিয়ে ঘরের বাইরে কাজ করতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় কি যে সমস্যা তো থাকবেই, এবং এই সমস্যা থাকলে তো আসলে ঘরে বসে থাকার ব্যাপারটা নেই। মেয়েরা যত এগিয়ে যাবে, এবং আমরা তো কাজ করছি, আমাদের তো অলরেডি একটা জায়গা তৈরি হয়েছে, এবং সেই আমার কাছে মনে হয় আজকে আমাদের কথা বলা উচিত যে মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এবং সামনে আরো কত দূর যাব, কিভাবে যাব, তো যেতে হবে মেয়েদের। সামনে আগানোর বিষয়টা আসলে যখনই আমরা আনবো, তখনই পেছনের পথটাও একটু আসলে আমার মনে হয় যে রিভিউ করে দেখা বা একটু ফিরে দেখা, আমরা যেটি আসলে এখন করছি। আমার চোখে ভাসে যে প্রচুর নারী ফটোগ্রাফার যারা প্রফেশনে আছে, পত্রিকায় কাজ করে, স্টিল ফটোগ্রাফি বিশেষ করে, এখন টেলিভিশনেও অনেক নারী কাজ করছেন আর কি, তাদের ছবিটা যখন আমি দেখি যে ভিড়ের মধ্যে তারা কিভাবে ম্যানেজ করে ছবিটা তুলেন, কারণ তাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়। এক হচ্ছে তিনি ঠিকঠাক আছেন কিনা, কারণ তার দিকে সবাই তাকিয়ে থাকে, হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি ছবিটা ঠিক মতো তুলছেন কিনা, কারণ ছবিটা নিয়ে তিনি যখন অফিসে আসবেন তখন তিনি নারী না পুরুষ সেটা তো আর বিবেচ্য হবে না, তখন বিবেচ্য হবে তিনি ছবিটা কেমন তুললেন। সেই জায়গাগুলো থেকে কি আমরা উতরাতে পারলাম কিনা, এখন তো প্রচুর ফটোগ্রাফার আমরা দেখতে পাই। আপনার কাছে প্রীতি আমি জানতে চাই। মজার ব্যাপার হচ্ছে এই ঢাকাতে যারা বেড়ে ওঠে, বিশেষ করে নারী হিসাবে, ওদের না অটোমেটিকলি না ওই সিস্টেমটা গ্রো করে। মানে ক্যামেরা হাতে নিলেই যে আপনার দিকে কেউ তাকিয়ে আছে, আর ক্যামেরা ছাড়া যাচ্ছেন তাকিয়ে নাই, নাই, এরকম বা বলার কোনো কারণ নেই। আপনি হিজাব পরে যাচ্ছেন অথবা আপনি হিজাব পরে যাচ্ছেন না, মানে আমি করে দেখেছি, আমি দেখেছি যে এখানে আসলে সবসময় একটা যুদ্ধের মধ্যে দিয়ে, যুদ্ধক্ষেত্র, রাস্তায় যখন হাঁটি তখন মনে হয় একটা যুদ্ধক্ষেত্রের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। সারাক্ষণ মানে আপনার Conscious থাকতে হয়। সতর্ক থাকতে হবে।
হয় কেউ ইচ্ছা করে গা ঘেঁষে চলে গেল, হয় কেউ পাশ দিয়ে একটা কমেন্ট করলো। তো আমরাই যখন ক্যামেরা ধরি আসলে, আর যেহেতু আমি এখানে বেড়ে উঠেছি, আমার মনে হয় অন্যান্যদের ক্ষেত্রে এটা খুবই কমন এবং আমরা এটা জানি আসলে। মনে হয় না যে এক্সট্রা কোনো এফোর্ট দেওয়া লাগে আমার কাছে মনে হয়। আর আরেকটা কথা বলতে চাচ্ছি উর্মি আপু, সেটা হচ্ছে ফটোগ্রাফি আসলে যে এখন যেই ফরম্যাটে আছে, এখন কিন্তু বিষয়টা এরকম না যে আপনাকে বাইরে গিয়ে করতে হবে। যেমন আমি ইদানিং যে কাজ করছি তার অধিকাংশই দেখা যাচ্ছে আমি ঘরে স্টুডিওতে করছি। মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে প্রফেশন হিসাবে মানে ফটোগ্রাফি এখনো হয়তো গার্জিয়ান লেভেল থেকে বা সবার ক্ষেত্রে হয়তো ভাবে যে না, অনেক হয়তো বাইরে যাওয়া লাগবে, অনেক কিছু ফিজিক্যালি কাজ করতে হবে। তো ওই জায়গাটার রিস্কটা হয়তো কেউ নিতে চায় না বলে হয়তো একটু কম। কিন্তু এখন ফর্মটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আপনি অফকোর্স বলছেন অনেক নাকি? ধরনের কাজই আপনি তো কিছু হচ্ছে। বলছিলেন। না, আমি বলছিলাম যে মানে আমরা যখন কাজ করি তখন আসলে কে তাকালো আমাদের দিকে, কিভাবে তাকালো, কেমন করে দেখছে, এই জায়গাটাকে এখন আর আসলে গুরুত্ব দেওয়ার জায়গা না। মানে এই জায়গাটার জন্য তো আসলে থেমে থাকার কোনো জায়গা নেই। প্রীতি চমৎকার করে বলেছে যে ফটোগ্রাফির বিভিন্ন এরিনা আছে। মানে এমন না যে সবসময় ডকুমেন্টেশনের জন্য তাকে বাইরে যেতে হবে। যেমন এবারই ওর যে কাজটা ছবি মেলায় গিয়েছে ওর স্টুডিওতে করা। এমনকি যে আমাদের এবারের ছবি মেলায় যে বিদেশি মেয়ে আর্টিস্টদের কাজ এসছে, যেমন পুষ্পমালা, ওনার কাজটাও স্টুডিওতে করা। তো মানে এই প্রফেশনগুলো এখন এমন যে আসলে এই মানে প্রশ্নগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে আসলে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার আসলে আমি যখন কাজ করি বা আমাকে কাজ করতে হবে, এটা আমার বাস্তবতা। এখন আমাকে কে পিছন থেকে টেনে ধরছে সেটা একটু সাময়িক সমস্যা করে ঠিকই, কিন্তু আসলে তো সে জায়গায় থেমে থাকার কোনো বিষয় নেই। আমার কাছে মনে হয় যে যারা আসবে এই ধরনের প্রফেশনে, পরিবারগুলোরও মানে আজকের এমন অবস্থা দাঁড়িয়েছে, তাদের মেয়েদের আসলে তাদের নিজেদের ইচ্ছার প্রফেশনে আসতে দেওয়া উচিত। হ্যাঁ, একই কথা প্রীতি আপনিও বলছিলেন, এবং আমার মনে হয় যে এটি আসলে আমাদের একটা মানে মূল পয়েন্ট হওয়া উচিত যে সারাক্ষণ সমাজ আমাকে কিভাবে দেখলো, সংসার আমাকে নিল কিনা, সংসার আমার দিল কিনা, এই বিষয়গুলো কিছুটা দায়িত্ব তাহলে আমার নিজের উপরেও থাকে। আমি কি করব, এবং সেটা হচ্ছে যে আমি পারলাম কিনা আমার জায়গাটা ধরে রাখতে, সেটি কিছুটা দায় মনে হয় সারাক্ষণ আমরা যদি অন্যের উপর না চাপিয়ে নিজের দিকে একটু তাকাই, সেটাও মনে হয় যে একটা জরুরি বিষয়। একটা বিরতির সময় আমরা পৌঁছে গেছি, ফিরে এসে আবারও বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা আছেন অন্য পক্ষ অনুষ্ঠানে, দুজন আলোকচিত্র শিল্পীর সাথে কথা বলছি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কথা বলছি অন্য পক্ষ অনুষ্ঠানে, আমার সাথে দুজন আলোকচিত্র শিল্পী সালমা আবেদিন পৃথি এবং জান্নাতুল মাওয়া আছেন। কথা বলছি ফটোগ্রাফি করতে গিয়ে নারীর যে প্রতিবন্ধকতা, এই বিষয়গুলো নিয়ে। আমি এখন আপনাদের কাজের অভিজ্ঞতা একটু জানতে চাই। প্রথমে আপনার অভিজ্ঞতা, আপনি এক্ষুনি বলছিলেন যে আপনি একটা পরিণত সময়ের পরে আপনি এই শিল্পটাতে এসেছেন এবং কাজ করছেন। সেখানে কাজ করতে গিয়ে যদি আপনার অভিজ্ঞতার কথা একটু বলেন। না, ওটা বলছিলাম যে মানে আমাদের ব্রেকের সময় আলোচনার বিষয় ছিল যে আমি আসলে এমন একটা সময়ে এমন অনেকগুলো জায়গা পার হয়ে ফটোগ্রাফি চর্চাটার মধ্যে এসেছি। আমার শারীরিক জড়তা বলেন এবং মানসিক জড়তা বলেন, ওই জায়গাটাকে আমি অতিক্রম করেই এসেছি। কিন্তু একজন নতুন যখন আসেন তখন অবশ্যই ওনার হয়তো অস্বস্তি জায়গাগুলো থাকে, সমাজ তাকে কিভাবে দেখছে, সেটা আমাদেরও যে থাকে না তা না, কিন্তু আসলে ওই যে বললাম এগুলোকে পেছনে মারিয়ে রেখে কাজ করতে হবে। আমার কাজের বিষয়বস্তু জায়গা হলো আমি আসলে এই বৈষম্যগুলো নিয়ে কাজ করি, সমাজের এই শ্রেণী বৈষম্য নিয়ে কাজ করি। আমার একটা কাজ আমি করেছি ক্লাস স্ট্রাগল নিয়ে, শ্রেণী বৈষম্য নিয়ে। সেটা হলো বাসায় যে গৃহকর্মীরা থাকেন, যেই মানুষগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে মাইগ্রেটেড হয়ে শহরে আসেন দুবেলা দুমুঠো খাবার জন্য, এবং যাদের ছাড়া আসলে মানে নারীর ক্ষমতায়নের জায়গাটাও যদি বলি, সংসার সামলানোর জায়গাটা বলি, হয় না। এবং আমি যেখানে বসে আছি আমার ঘরে ওরকম একজন আছেন বলে আমি আসলে কথা বলতে পারছি। অসাধারণ সাবজেক্ট। কিন্তু সেই মানুষগুলো আসলে তারা আমাদের পরিবারে আমাদের কাছ থেকে কি ধরনের আচরণ পায়, আমরা তাকে আসলে কিভাবে দেখি, সে দাসপ্রথা চলে গেছে কত যুগ আগে, এখনো আমরা তাদেরকে সেভাবেই দেখি। এটা আসলে সবাই নিজের আয়নার দিকে তাকালে সেভাবে। তো সেইটি বিষয় নিয়ে কাজ। আরেকটা কাজ করছি আমি যে আমাদের মধ্যবিত্ত মিডল ক্লাস হাউস ওয়াইফ নিয়ে একটা কাজ করছি, আমার এটা অনগোয়িং একটা কাজ চলছে। আরেকটা কাজ গবেষণার মধ্যে আছে মুক্তিযুদ্ধ নিয়ে।
তো কাজের এই বিষয়বস্তু কাজগুলো যদি মানে আপনি একটু কিভাবে করলেন, মানে ধরেন গৃহকর্মীর এই বিষয়টা যদি হ্যাঁ, খুবই একটা আমার- ইন্টারেস্টিং সাবজেক্ট আর কি জি, এটা। এটা আমি করেছি পোর্ট্রেট সিরিজ, এবং সেখানে আমি দুজন নারীকেই আমার বেশিরভাগ ছবিতে আর কি Subject করেছেন। সাবজেক্ট করেছি। ওনারা দুজন পাশাপাশি বসেছিলেন। মানে আমি যখন আমার যতই আমি মানে তাদের স্বাধীনতা রাইটসের কথা বলি, যতই ভালো আচরণ করি, যতই মানবিক আচরণ করি, তারপর সমাজ কর্তৃক সৃষ্ট এই বৈষম্য আসলে আমাদের সমস্ত ছাপের মধ্যে আছে, পোশাকে আছে, আচরণে আছে, বসার ভঙ্গিতে আছে। তো আমি দুজন মানুষকে পাশাপাশি বসিয়েছিলাম একটা সোফায়। দেখা গেল যে কে গৃহকর্মী কিভাবে বসেছেন। এবং গৃহকর্ত্রী। না, ওনারা হয়তো বসেন একসাথে, কিংবা বেশিরভাগ সময় তো আসলে বসি না আমরা একসাথে। তখন দুজন একসাথে, আমি দুজনকে একসাথে বসানোর মধ্য দিয়ে খুব সহজ করে সমাজের এই বৈষম্য জায়গাটা তুলে ধরেছি আর কি। মানে বসার ভঙ্গিতেই বোঝা গেছে যে আসলে হ্যাঁ। কার অবস্থান কি। একটা জি। ফোন আছে, আমরা একটু ফোন জি। নিয়ে তারপরে আমরা কথা বলছি। জি, দর্শক আপনার নাম বলে আপনি কি শেয়ার করতে চান আমাদের সাথে বলতে পারেন, অতিথিরা শুনছেন। হ্যালো, আমরা শুনছি, আপনি বলুন। Hello, Fufumani, I'm Shemin Dosi. I had a question about how you balance your personal life and your career. আচ্ছা, আমি মনে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, একটু জোরে বললে আমার শুনতে ভালো হতো। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন। প্রশ্নটা বোধহয় আপনার কাছে, আপনি একটু যদি বলেন। প্রশ্নটা মানে আমাদের দুজনের কাছে আসলে আজকের সময়ে ব্যালেন্স করা ছাড়া কোনো উপায় নাই। এখন শুধু মেয়েরা পড়াশোনা করে চাকরি করার জন্য চাকরি করে না, তাকে মানে ঘরের অর্থনৈতিক জায়গাটাও দেখতে হয়। এবং আমি মনে করি যে আমি একটা দীর্ঘ পথ এত পড়াশোনা করে এসেছি, তো আমি শুধুমাত্র আমি নারীবাদের কথা বলি, মেয়েদের স্বাধীনতার কথা বলি, কিন্তু মানে আমার যখন পরিবারের খরচের গল্প আসে, তখন আসলে আমি একজন পুরুষের উপর কেন নির্ভর করব? আমার কাছে মনে হয় যে আমরা দুজন মিলেই সংসার চালাতে পারি। শুধু তাই না, সংসার শুধু না, আমার অনেক সামাজিক দায়বদ্ধতা আছে, সেই জায়গাগুলোতে আমি অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সহযোগিতা করতে পারি। তো আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে চাকরিজীবী মায়েরা বা মেয়েরা মনে হয় যে তারা ব্যালেন্স করতে পারে না। এটা আমাদের করতেই হয়, কারণ হলো যে আজকের দিনে আধুনিক বাচ্চারাও কিন্তু বেড়ে উঠে এভাবে। ওই কনসেপ্টটা এখন আর নাই, মা শুধু ঘর দেখবে বা মেয়েরা শুধু ঘর দেখবে আর ছেলেরা অর্থ উপার্জন করবে। বরং দেখা গেছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় দুজন মানুষ যখন একসাথে পরিবারটাকে সহযোগিতা করে, তাদের সন্তানটাও অনেক সুন্দর করে বড় হয়। একটু তো ঝামেলা আছেই, কারণ হলো একটা ছেলে যে অর্থ উপার্জন করে, সে শুধু অর্থ উপার্জন করে, দিন শেষে ঘরে আসে, সে ঘরে এসে হয়তো যে তার এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার সুবিধার জায়গাটা নেয়। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে সেই চর্চাটা একটু কম। তারপরও যখন একটা বাচ্চা থাকে, তখন বাচ্চাটাকে আলাদা করে মাকেই এখনো পর্যন্ত বেশি দেখতে হয়। যেই সব প্রফেশনের জায়গাটাও চ্যালেঞ্জ করে, পুরুষ বন্ধুদের সাথে কাজ করে সমান নিজের যোগ্যতার জায়গাটার স্মারক রেখে কাজ করতে হয়। তারপর আছে যে পরিবারের লোকজনেরও নানা দৃষ্টিভঙ্গি আছে, নিজের বন্ধুদেরও দৃষ্টিভঙ্গির জায়গাটা আছে। আমার একটাই কথা যে চোখ বন্ধ করলে তো আর প্রলয় বন্ধ হবে না, আমাকে কাজ করতে হবে। আমার একটাই জীবন, এই জীবনে আমার মানব জাতির উন্নয়নের জন্য, মানব জাতি, আমি একজন মানুষ হিসেবে আমার অনেক দায়িত্ব আছে। তো আমাকে কাজ করতে হবে, আমি এটা বুঝি। এবং পরবর্তীতে যারা আসবে, যে তুমি যেমন প্রশ্ন করলে, আমি ধরে নিচ্ছি তুমি ছোটই, তুমি যেমন প্রশ্ন করলে, তোমাদের চলার পথটা যেন আরো অনেক বেশি সুন্দর হয়, সেজন্য আসলে যত বাধাই আসুক আমাদের কাজ করতে হবে, ম্যানেজ করতে হবে। এই চলার পথ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। পৃথি, আপনি আপনার কাজের অভিজ্ঞতা যদি একটু বলেন। আমি এইবার ছবি মেলায় যে কাজটা দেখিয়েছি, এটা হচ্ছে পোর্ট্রেট তুলেছি। নিজের বাসায় একটা টেম্পোরারি একটা স্টুডিও বানাতে হয়েছে। তো আমার থিম যেটা ছিল সেটা হচ্ছে দুইটা মানুষের বডিকে মিলে একটা ফর্ম বানানো। প্লাস আমার কাছে মনে হচ্ছে এখানে আমরা আমাদের শারীরিক জড়তাটা অনেক বেশি। তো আমি যেটা করেছি, দুইটা মানুষকে স্টুডিওতে এনে চেষ্টা করেছি যে বডিটাকে যতটুকু পারে এক্সপ্রেস করুক। তো ওই একটা জায়গা থেকে কাজটা
শারীরিক করেছিলাম। জড়তা বেশি বলতে আপনি কি নারীর শারীরিক আমরা জড়তা খুব বেশি এটা বলছেন, না নারী নারী পুরুষ পুরুষ উভয়েরই? আমরা না এক্সপ্রেসিভ না ফিজিক্যালি কেউই, মানে আমরা একটু খুব ঢেকে রাখতে পছন্দ হ্যাঁ করি। একটু কনজারভেটিভ, বা ধরেন বসার মধ্যে চলার মধ্যে এক ধরনের জড়তা থাকে, বা ধরেন একজনকে জড়িয়ে ধরার ক্ষেত্রেও এটা তো আমাদের সোসাইটিতেও আছে, হ্যাঁ, একটু হ্যাঁ। পায়ের উপরে পা তুলে বসলে বলাই হয় বেয়াদবি, হ্যাঁ হ্যাঁ, মানে এক্সপ্রেস তাহলে সেক্ষেত্রে বডিকে কিভাবে করবে যখন আমাদের সোসাইটিতেই এরকম আর কি? হ্যাঁ, তো আমি চেষ্টা করেছিলাম ওই বিষয়টা নিয়ে কাজ করতে। আচ্ছা, মানে এটাকে ভাঙার জন্য। হ্যাঁ, এটা ভাঙার জন্য। তো এই ছিল আমার বিষয়। তো কাজ করতে গিয়ে অনেক মজার মজার এক্সপিরিয়েন্স হয়েছে। শুনতে চাই সেটা। সেটা হচ্ছে যে একটা কাপলকে পেয়েছি যারা হচ্ছে দীর্ঘ 20 বা 25 বছর হবে একজন একজনকে টাচ করাই বন্ধ করে দিয়েছে। আর আপনি জানেনই তো, একটা কাপল যখন অনেক বয়স বাড়তে থাকে তখন কিন্তু সন্তানদের সামনে তো নাই, বাসার কারোর সামনে তো একজন একজনকে টাচ করে না। তো ওই এক ধরনের জড়তা চলেই আসে। হ্যাঁ, চলেই আসে। তখন ওদের আবার একটা ছেলে আসছিল সাথে, তো বলছিল আমি আমার জীবনে, সেই ছেলের বয়স হবে 25 বছর, সে বলছিল যে আমি এই প্রথম দেখলাম আমার আব্বু আম্মু একজন একজনকে টাচ করছে। তো এরকম অনেক অদ্ভুত অদ্ভুত বিষয় ছিল। পৃথিবীর কাজের জায়গাগুলো অনেক মজার, মানে ও ঠিক প্রচলিত ডকুমেন্টারিটা করে না, ওর কাজের বিষয়বস্তু হলো সম্পর্ক, ছোঁয়া। মানে আমার কাছে খুব মজা লেগেছে, সেটা হলো যে এই অঞ্চলে তো আসলে আমরা ধরে করি আমরা, কিন্তু ওই যে যেটা বললেন যে অতটা অভ্যস্ত না, মানে একটা স্পর্শ ছোঁয়া যে কতটা পাওয়ারফুল সেটা যখন আমরা সমবেদনা জানাই, কাছে যাই, আস্তে করে আলতো করে হাতটা ছুঁই। তো ওর কাজের বিষয়গুলো খুব মজা। এবং এই যে যেটা সে ব্যাখ্যা করছিল যে ও যখন কাজ করে তখন ওর সাবজেক্টের সাথে ওর সম্পর্ক জায়গাটা এরকম তৈরি হয় যে তখন সেটা ছবিতেও প্রকাশ পায়। খুবই মজার শিল্পকলায় ছিল মানুষের সম্পর্ক এবং একই সাথে মানে ছোঁয়ার জায়গাগুলো, স্পর্শের জায়গাগুলো পাওয়ারফুল। মানে কি অসাধারণ, মানে এই যে এই ভাবনাগুলো, মানে আমরা এগুলো তো সব আসলে কিন্তু মানুষের চেতনা জগৎকে একটু ভেঙে চুরে দেওয়া, একটু অন্যরকম সে তো করে বটেই। দেওয়া। হ্যাঁ, আমরা কথা বলছিলাম, আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে পথটা তৈরি করে দেয়া, এবং আপনার কথার মধ্যেও বারবারই এসছে যে ম্যানেজ করা এবং হচ্ছে যে সবকিছু সামাল দেয়া। এইটা একজন নারী হিসেবে, একজন আলোকচিত্র শিল্পী হিসেবে যদি একটু বলেন, এই যে সারাক্ষণ ম্যানেজ করা, এইটা মাথার মধ্যে যদি একজন নারীকে নিতে হয় যে আমাকে সবকিছু সামলাতে হবে, আমার মনে হয় না যে সবসময় একটা পুরুষকে নিতে হয়। পুরুষকেও অবশ্যই নিতে হয়, আমি বলবো না যে না পুরুষরা সবাই গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়, মোটেই তা নয়, কিন্তু এই যে নারীকে একটু বাড়তি প্রেশারটা নিতে হয়, সেই জায়গা থেকে কি আমাদের বের হয়ে আসার সময়টা ধীরে ধীরে হচ্ছে না, বা সেই পথটাই কি আপনারা তৈরি করছেন না? হ্যাঁ, কিন্তু এই চাপটা আসলে থাকবে, এই চাপটাকে শ্বাস প্রশ্বাসের মতো করে নিতে হবে। গতকালে আমি ফেসবুকে আমাদের এক আলোকচিত্রী বন্ধুর একটা স্ট্যাটাস দেখছিলাম যে সে বলছে যে তার মানে মানে কাজের সঙ্গীদেরকে সে উদ্দেশ্য করে বলছে যে টাচ মি ইফ ইউ ক্যান, মানে সে ছুটিতে গিয়েছে। তখন আমার মনে হলো যে আহা, আমি যদি ছুটিতে যেতে পারতাম। আমরা গ্রিন রুমে বসে একটু আগে কথা বলছিলাম যে প্রীতির সাথে, প্রীতি আমি অনেক দিন ধরে মানে শুধু ফটোগ্রাফির জিনিসটা নিয়েই ভাববো একটা নতুন কিছু সৃষ্টি করার জন্য, যেটা সমাজের মানুষের কাজে লাগবে, শিল্পের জন্য, শিল্প চর্চার জন্য না। তো সেটার জন্য আমি একটু মানে ব্রিদিং স্পেস পাই না। এটা যত ভালোই পারিবারিক পার্টনার থাকুক না কেন, বন্ধুরা থাকুক না কেন, যেই থাকুক না কেন, আমরা যে কাজের বাইরেও শুধু ইভেন কাজকে নিয়েও যে একটা জায়গায় গিয়ে একটু চিন্তা করব, একটা মাসের একটা রেসিডেন্সি প্রোগ্রাম, সেটা শুধু পরিবার, আমার পরিবারে ব্যক্তিগতভাবে বাধা নেই। তারপর আমার মনে হয় যে আমার একটা কন্যা সন্তান আছে যে এখন সে টিন পিরিয়ডে এসছে, আচ্ছা ওকে যে রেখে গেলাম, এমন একটা সমাজ ব্যবস্থা একা রাখা যাবে কিভাবে, স্কুল থেকে ফিরলো কিনা, আসলো কিনা, কিংবা এই সময়টা সে কি করছে। তো এটা আসলে চাইলো এগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, এছাড়া এটা আসলে এটা আপনার জীবনের সংগ্রামটাও যা, আমার জীবনও তা, আমাদের গার্মেন্টস ওয়ার্কার বোনের যে ওনারও তা, সবারই তা, আমার মায়েরও তা। খুবই অসাধারণ একটা বিষয়। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো প্রীতি, আপনার সাথেও কথা বলবো, বিরতির সময় পৌঁছে গেছি আবারও। অন্য পক্ষে আছেন আপনারা, কথা বলছি আলোকচিত্র শিল্পী দুজনের সাথে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আছেন অন্য পক্ষ অনুষ্ঠানে, আমরা কথা বলছি দুজন আলোকচিত্র শিল্পী সালমা আবেদিন প্রীতি এবং জান্নাতুল মাওয়ার সাথে। প্রথমে একটা ফোন আছেন, একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার ফোনটা একটু নিয়ে আসি। জি দর্শক, আপনার নাম বলে আপনি প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম। আমি সেউতি বলছি। আমি একজন টেলিভিশন অভিনেত্রী। আহ, আহ, সবাইকে শুভ সকাল। আমার যে ব্যক্তিগত একটা প্রশ্ন ছিল, আম, প্রশ্নটা ছিল যে আমি একজন সিঙ্গেল মাদার এবং আই এম হ্যাভিং আ লাভ চাইল্ড। আমার বাচ্চার বয়স আমার বাচ্চার বয়স 6 বছর। আমি এখন বর্তমানে মিডিয়া ছেড়ে একটি এনজিওতে কাজ করছি। তো আমি ফ্যামিলি থেকে ডিটাচ হয়েই থাকি, বাট আমার প্যারেন্টাল ফ্যামিলির সাথে আমার প্রচন্ড রকমের যোগাযোগ আছে এবং আমি আমার প্যারেন্টাল ফ্যামিলিকে সরি আমি আমার ফ্যামিলিতে অনেক কন্ট্রিবিউট করি, বাট তারপরে আমার প্যারেন্ট ফ্যামিলি থেকে আমাকে অনেক ন্যারো ভাবে আমার এনজিওর কাজটাকেও দেখা হবে এবং ধারণা করে দেওয়া হয় যে অ্যাজ বিকজ আমি লাভ চাই, আমি সমাজের প্রতি কোনো রকম পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে পারি। আই এম নট ক্যাপাবল। সো শুধুমাত্র কি একজন ওয়েমেন হওয়া সত্ত্বেও সমাজের প্রতি নিজের স্ট্রাগলের জায়গাটা থেকে কন্ট্রিবিউট করাটাই অনেক বেশি কিছু, নাকি আমাদের এই শিক্ষিত সমাজে আমাদের শিক্ষিত মা বাবাদেরও অনেক বেশি কন্ট্রিবিউট করার এবং পজিটিভলি পাশে থাকার, মেন্টাল সাপোর্ট দেওয়ার, মেন্টাল স্ট্রেংথ প্রোভাইড করাটাও অনেক জরুরি। আই এম 32 ইয়ার্স ওল্ড এবং আমার বাচ্চার বয়স 6 বছর। আমি প্রচন্ড শিক্ষিত একজন ফ্যামিলির মেয়ে। আমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। তারপরেও আমি কিন্তু এরকম একজন শিক্ষিত ফ্যামিলির সন্তান হয়েও আমার বাবা মার কাছ থেকে খুব পজিটিভ মেন্টাল সাপোর্ট পেয়ে বড় হতে পারিনি। এবং যেহেতু আমি এরকম একটা ইনসিডেন্টের মধ্যে দিয়ে গেছি, আই এম হ্যাভিং আ লাভ চাইল্ড, আমি বারবার কথাকে মেনশন করছি, উইদাউট ম্যারেজ আই এম হ্যাভিং দিস চাইল্ড। সো ইজ ইট এ ক্রাইম having those things? I'm contributing through an NGO to my society, to my environment. আমি সমাজকে তো কিছু পজিটিভ দেওয়ার চেষ্টা করছি। তো প্লিজ বাবা মাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ সেউতি। আমার মনে হয় যে আপনি যেমনভাবে কথা বললেন এটাই একটা স্পিরিট। এবং মামা, আপনি যদি একটু বলেন। প্রথমে ভালোবাসার বাচ্চাটার জন্য অভিনন্দন এবং আপনাকে অভিনন্দন এরকম একটা সাহসী পদক্ষেপ নেবার জন্য। আমিও দীর্ঘদিন উন্নয়ন সংস্থাতে কাজ করেছিলাম এবং আমাকে অনেক মডিউল ডেভেলপমেন্ট করতে হয়েছিল, বিসিসি মেসেজ ডেভেলপমেন্ট করতে হয়েছিল। তো আমি সবসময় বলতাম টিমের মধ্যে যে সমাজ তো একটু দূরের, পরিবারটা অনেক কাছের। আমরা তো একটা আঙ্গুল দেখাই সমাজকে, কিন্তু আমাদের পরিবারগুলোর দিকে আমাদের আরো 4টা আঙ্গুল আছে এবং এই ছোট ছোট পরিবার থেকেই তো একটা সমাজ হয়। আপনি খুব সুন্দর একটা বিষয় উপস্থাপন করেছেন। আমার নিজেরও ব্যক্তিগতভাবে আমি যখন বড় হচ্ছিলাম অনেক ক্ষোভের জায়গা ছিল, অনেক শোকের জায়গা ছিল। আমি আমার মাকে একদিন বলেছিলাম যে আপনাদের সময় যদি, সরি আমি খুব ইমোশনাল হয়ে কথাগুলো বলছি, যে আপনাদের সময় যদি আল্ট্রাসাউন্ডের ব্যাপার থাকতো, তখন যদি দেখতেন যে মেয়ে শিশু অ্যাবর্শন করায় ফেলতেন, খুব ভালো হতো। হ্যাঁ, তাহলে আর বৈষম্যের জায়গাগুলো দেখতে হতো না। তো আমার কাছে মনে হয় যে যেমন আমাদের মেয়েদের সম্পত্তি আইন নিয়ে কথা বলে, তো আমি বলি যে পরিবারই তো পরিবারের সবচেয়ে বড় শত্রু। যদিও আমাদের অনেক কৃতজ্ঞতা আছে সব মানে পরিবারের মধ্যে বড় হওয়াতে। আমাদের ভাইরা আমাদের সম্পত্তির সবচেয়ে বড় শত্রু। সম্পত্তির কথাটা এই জন্য বলছি যে মানে এই যে দেখার দৃষ্টিভঙ্গি, বাবা মাই তো আমাদেরকে আলাদা করে রাখে ভাই থেকে, বোনের থেকে। তো আমার কাছে মনে হয় যে বাবা মার কাছে অনুরোধ, এবং একজন মা হিসেবে আমিও আমার বাচ্চাকে ওভাবে বড় করি যে আমার মেয়ের জন্য আসলে তার সে যেন উঠতে পারে, সে যেন একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সমাজের কাছে, পরিবারে, সব জায়গায়, সমস্ত দুনিয়ায়। সেজন্য আমার কাছে মনে হয় পরিবারের সহযোগিতার কোনো বিকল্প নাই। আমার সমস্ত স্বাধীনতা আছে আমার সন্তানের উপর। আমি যদি তাকে সেই দৃষ্টিভঙ্গিটা দিতে পারি, তাকে যদি চলার পথটা যদি পরিচ্ছন্ন করে দিতে পারি, তো সমাজ আসলে কতটুকু কি করবে? সমাজ তো আমারই দৃষ্টিভঙ্গির চিত্রায়ন। আপনার পাশে তো আমরা আছি, আপনার জার্নি, আমার জার্নি, আমাদের সবার জার্নি একই। পৃথি, আপনার কাছে আসবো। আপনিও যদি, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতেই পারি যে
এই যে একা মানে লাভ চাইল্ড আছে তার একজন, তিনি বারবার বলছেন, এবং পরিবারের কথা আপনিও বারবার বলেছেন যে পরিবার থেকে এখনো আমাদেরকে পরিবারই সবার আগে, তো সমাজের আগেও তো পরিবার, এবং সেই পরিবারগুলো থেকে আমরা আসলে কি ধরনের ট্রিট পাই সেটা মনে হয় আমাদের সবারই একই ধরনের অভিজ্ঞতা। কিন্তু খুব স্ট্রং এনাফ না হলে আসলে কি মানে এই পথটা পাড়ি দেওয়া কতটা মানে সহজ বা কঠিন? বাবা মা যে আমাদের ভালোবাসে না প্রীতি তা কিন্তু না, কিন্তু কিন্তু বিষয় না অবশ্যই, মানে যে সংস্কৃতি বিরাজমান এই সমাজে, সে জায়গায় মনে হয় আজকে বাবা মাদেরও ভাবার জায়গা আছে যে তার প্রিয় সন্তানটাকে আসলে সে কোন দিকে চায়। বলো। আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, স্ট্রং এনাফ কিনা অথবা না কিনা, আমাদেরকে তো মানে ছোটবেলা থেকে বড়ই করা হয়, একটা ছেলে বাচ্চা বলেন একটা মেয়ে বাচ্চা বলেন, বড়ই করা হয় যে বাধ্য হওয়া বা তারা যেটা ভালো মনে করেন সেটাই করা বা নতুন কিছু গ্রহণ না করা। তো ওনার কথাটাও আপনি বলছিলেন, এখন সবার স্ট্রাগলই তো কম বেশি হয়তো সেম না, কিন্তু একই রকম, কিন্তু কোথাও না কোথাও একটা মিল আছে, কোথাও না কোথাও সবার মিল আছে। এখন নিজেকেই নিজের না দৃষ্টান্ত তৈরি করতে হবে, কেউ না করে দেয় না আসলে। ধরেন আমার ক্ষেত্রেও আমার বাবা যদি বলি, সে বারবার তার অপছন্দের জায়গা জানিয়েছেন, বা অন্যান্য আত্মীয় স্বজনের ক্ষেত্রেও এটা হয়েছে যে কেন এই প্রফেশনে কেন। তো এখানে না নিজের চোখ কান বন্ধ করে না, অন্যের কথা না শুনে না, নিজে যেটা করতে চাই এটাই করতে হবে, এটা ছাড়া আমার মনে হয় আর কোনো বিকল্প নাই। মানে আমাকে কেউ ভালো বলবে বা আমাকে কেউ গ্রহণ করলো কিনা বা আমাকে কেউ মর্যাদা দিল কিনা আমার এই প্রফেশনের জন্য অথবা যে কোনো কাজের জন্যই হোক, আমি যদি জানি আমি কোনো অন্যায় করছি না এবং আমি এই কাজটা ঠিক করছি, তাহলে আমার মনে হয় আপনার একার লড়াইটা আপনার একাই লড়তে হবে, কেউ থাকুক বা না থাকুক। আমার মনে হয় এটার বিকল্প আর কোনো কিছু নাই। না, আমার এই মুহূর্তে খলিল জিবরানের সেই বিখ্যাত কবিতাটার কথা মনে হয়ে গেল, প্রফিটের, যে সন্তান নিয়ে বলছে যে তোমাদের সন্তানেরা তোমাদের সন্তান নয়, তারা জীবনের সন্তান, জীবনের ঐরস থেকে যাত। আজকে তো আমার বাবা মা গর্ববোধ করেন যে, এবং পরিচয় করিয়ে দিতে পছন্দ করেন আমরা যতটুকুই এসছি, যে জায়গাটা এসছি কিনা। তো আমার কাছে মনে হয় যে ছেড়ে দিয়ে দেখুক না, পাশে থাকুক না, হাতটা ধরে নিয়ে যাক না, সন্তানটা কি চায়, এবং নিজের ভেতর থেকেই তো আসা দুটো সন্তান। আমার খুব মনে পড়ে যে সেই মিনা দেখাতো না, যে মিনাতে কত কত মানে এনজিওরা কত টাকা ঢেলে 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 ঢেলে, যেটা নিয়ে এখনো আমাদের কি অবস্থা সেটা তো ওই আপার শিউলির প্রশ্নের মানে মধ্যে দিয়ে দেখেছে। তো খুব সুন্দর করে একদিন আমি টিভির সামনে বসে আছি, দেখি যে জেন্ডারটাকে কি ছোট্ট করে দুটো বাচ্চার মুখ দিয়ে বলছে যে মানে একদিন মিনা রাজু জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে দেখলো একটা পাখির বাসা। তো রাজু বলল, মিনা দেখো দেখো কি সুন্দর পাখির বাচ্চা। আচ্ছা মিনা, কত কোনটা মাইয়া পাখি আর কোনটা পোলা পাখি? মিনা কইল যে কোনটা মাইয়া পাখি আর কোনটা পোলা পাখি এটা জরুরি কথা না রাজু, জরুরি কথা হলো একদিন দুজনেই আকাশে উড়বো। এই সহজ কথাটা যতদিন না বুঝবে সমাজ, পরিবার, রাষ্ট্র, সারা দুনিয়ারই তো এই অবস্থা, বাংলাদেশে তো শুধু না। আমার মনে হয় যে আমরা রেশ কাটাতে পারছি না ওই শেষ ফোনটার। নিশ্চয়ই আমরা সবাই মিলেই এগিয়ে যাব, এবং এই ধরনের আমার যদিও জানাতুল মামা বলছিলেন যে আমরা আমাদের একটা পরিণত বয়সে এসে বা একটা সময় শুধুমাত্র কে তাকালো কি করলো, আপনিও বলছেন যে সমাজের দায় না, আমারই দায়, আমার মতো করে আমার পথটা তৈরি করে নিতে হবে। কিন্তু বারবারই আসলে আমাদের এই কথাগুলো বলতেই হবে, আমাদের এই লড়াইটা জারি রাখতে হবে, এছাড়া তো আসলে আর কোনো পথ নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অন্য পক্ষকে সময় দেওয়ার জন্য। অন্য কোনো দিন আবারও নিশ্চয়ই আপনাদের সাথে কথা হয়ে যাবে। আপনারা ছিলেন অন্য পক্ষ অনুষ্ঠানে। আজকে কথা বললাম দুজন আলোকচিত্র শিল্পীর সাথে। আগামী শুক্রবার আবারও অন্য পক্ষ নিয়ে ফিরবো সকাল 10:15টায়। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।